নমস্কার। আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে, মানে ভার্চুয়ালি আর কি। এখানকার এক খুব প্রাচীন মন্দির, সর্বমঙ্গলা দেবীর মন্দির নিয়ে কথা বলবো। হ্যাঁ, জায়গাটা দারুণ। আর শুধু মন্দির বললেও ঠিক পুরোটা বলা হয় না। ঠিক, হাতে আসা নানা সূত্র থেকে এর ইতিহাস, স্থাপত্য, আবার লোকমুখে চলা গল্প, মানে লোককথা, এগুলো একটু খুঁটিয়ে দেখব আজ। নিশ্চয়ই। কারণ এই মন্দিরটা দেখুন, শুধুই একটা পুজো আর্চা করার জায়গা নয়। এর ভেতরে না ইতিহাস আর মানুষের বিশ্বাস এমনভাবে জড়িয়ে আছে, সেটা খুব আকর্ষণীয়। সেই আকর্ষণের শুরুটা বোধহয় এর গঠন দিয়ে, মানে স্থাপত্য দিয়ে, তাই না? সূত্র বলছে এটা নাকি ওড়িশা ধর্মিক কলিঙ্গ শৈলীতে তৈরি। একদম। এটাকে বলে পিঢ়া দেউল রীতি, মানে পাথরের তৈরি। আর ছাদটা দেখেছেন, ওই যে পিরামিডের মতো ধাপে ধাপে ওপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি ছবিতে। বেশ অন্যরকম দেখতে। এই রীতির কি বিশেষ কোনো কারণ ছিল? মানে শুধু দেখতে সুন্দর তা তো নয় নিশ্চয়ই। দেখুন, দুটো ব্যাপার। এক তো এটা কলিঙ্গ স্থাপত্যের একটা বেশ পরিচিত ধারা, আর দ্বিতীয়ত এই যে ধাপযুক্ত গঠন, এটা হয়তো এই অঞ্চলের ভারী বৃষ্টির কথা ভেবেও করা হতে পারে। জলটা সহজে নেমে যায়। আর পাথর ব্যবহারের কারণ তো বোঝাই যাচ্ছে, দীর্ঘস্থায়িত্ব। আচ্ছা, কিন্তু যেটা সবচেয়ে অবাক করার মতো সেটা হলো এর সময়কাল। ঠিক ধরেছেন। মন্দিরের গোড়ায়, মানে ভিতের কাছে, একটা পাথরে ওড়িয়া লিপিতে সালটা খোদাই করা আছে। হ্যাঁ, ১৬০৪ খ্রিস্টাব্দ, মানে ৪০০ বছরেরও বেশি পুরনো। এটা তো এর ঐতিহাসিক গুরুত্ব এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। অবশ্যই। ভাবুন একবার, ১৬০৪ সাল মানে সময়টা কেমন। তখন তো এই এলাকাটা, মানে ওড়িশার গজপতি রাজা, আবার কখনো পাঠান, কখনো মুঘল, এদের টানাটানির মধ্যে ছিল। ও আচ্ছা, একটা মানে যাকে বলে সংযোগস্থল। হ্যাঁ, অনেকটা তাই। সূত্রগুলো সেদিকে ইঙ্গিত করে। সম্ভবত গজপতি রাজা বা ওড়িশারই কোনো শাসক এটা তৈরি করিয়েছিলেন। তাই এর স্থাপত্যে দেখুন, শুধু কলিঙ্গ রীতির প্রভাব নয়, হয়তো একটা একটা কালচারাল মিক্সিংয়েরও ছাপ আছে। বাহ, তার মানে মন্দিরের দেওয়ালগুলো শুধু ইট পাথরের নয়, সময়ের গল্পও বলছে। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই তো গেল বাইরের কথা। ভেতরে যিনি পূজিত হন সেই সর্বমঙ্গলা দেবী। হ্যাঁ, সর্বমঙ্গলা দেবী, দশভুজা। তাকে এখানে আদি শক্তি রূপেই পুজো করা হয়, মানে সৃষ্টির মূল শক্তি আর কি। আর এনার উৎপত্তির ব্যাপারেও তো একটা অদ্ভুত গল্প আছে, লোকমুখে ফেরে। আছে তো, খুব প্রচলিত। লোককথা অনুযায়ী দেবী নাকি তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। তো এইখানে, মানে এই কেশিয়ারির কাছে এসে তিনি একটু বিশ্রাম নিতে বসেন। বিশ্রাম নিতে বসেন, তারপর? আর বসার পরেই নাকি তিনি আর ওঠেননি, মানে একটা পাথরের মূর্তিতে বা শিলাখণ্ডে রূপান্তরিত হয়ে যান। আরে, বিশ্রাম নিতে বসে পাথরে পরিণত হয়ে গেলেন? এটাই কি সেই বিখ্যাত পাথরের বিগ্রহ, মন্দিরের মূল আকর্ষণ যেটা? হ্যাঁ, এটাই। আর দেখুন, এখানেই ব্যাপারটা কেমন ইতিহাস আর লোককথা মিলেমিশে যাচ্ছে। ঠিক তাই তো। তো একদিকে পাথরে খোদাই করা ১৬০৪ পাকা ঐতিহাসিক তথ্য, আবার অন্যদিকে এই মুখে মুখে ফেরার লোককথা, দুটো দিক। একদম। আর স্থানীয় মানুষজন, তাদের বিশ্বাস কিন্তু আজও খুব গভীর। তারা মনে করেন দেবী সত্যিই এখানে আছেন, সকলের মঙ্গল করছেন। আর এই বিশ্বাস থেকেই মন্দিরের আশেপাশে নানা, মানে অলৌকিক ঘটনার কথাও শোনা যায়, যেগুলো লোক মুখে ঘোরে। বোঝা যায়। আর এই বিশ্বাসটা নিশ্চয়ই আরও জমাট বাঁধে উৎসবের সময়গুলোতে, যেমন ধরুন নবরাত্রি বা দুর্গাপুজো। ওহ, তখন তো কথাই নেই। প্রচুর ভক্ত আসেন, দূর দূর থেকে আসেন মানত করতে। মানে মন্দিরটা শুধু একটা পুরনো স্থাপত্য হয়ে দাঁড়িয়ে নেই, এটা আজও বহু মানুষের জীবনের একটা জরুরি অংশ। সে তো বটেই। এটাই তো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে, তাই না? ভক্তদের আনাগোনা, বিশ্বাস, এই গল্পগুলো। নিঃসন্দেহে। এইভাবেই তো মন্দিরটা জীবন্ত থাকে, ইতিহাসটা ভিত করে, আর বিশ্বাসটা তাকে বাঁচিয়ে রাখে। তাহলে সবটা মিলিয়ে দেখলে কেশিয়াড়ির এই সর্বমঙ্গলা মন্দিরটা সত্যিই অসাধারণ। এর ওই বিশেষ কলিঙ্গ স্থাপত্য, ১৬০৪ সালের ওই ঐতিহাসিক শিলমোহর, আবার তার সাথেই দেবীর পাথরে রূপান্তরের লোককথা, ইতিহাস আর বিশ্বাস যেন হাতে হাত ধরে চলছে ওর মতো। বলুন তো, কি বলুন তো? এই যে একটা পাথরের ফলকে খোদাই করা স্পষ্ট ইতিহাস, মানে ১৬০৪ সাল, আর তার পাশাপাশি মুখে মুখে তৈরি হওয়া, সময়ের সাথে বদলে যাওয়া একটা লোককথা, মানে দেবীর পাথরে পরিণত হওয়ার গল্পটা, হ্যাঁ। এই দুটো জিনিস যা আপাতদৃষ্টিতে হয়তো একটু আলাদা বা কেউ কেউ হয়তো বলবেন বিরোধাভাসী, হ্যাঁ। সেগুলো কিভাবে একসঙ্গে মিলে মিশে যায়,
শুধু মিলেই যায় না, বরং একে অপরকে আরও জোরদার করে তোলে। বাহ, খুব দারুণ একটা পয়েন্ট তুলেছেন। এটাই তো মজা। স্থানীয় বিশ্বাসে ইতিহাস আর লোকশ্রুতি দুটোই কিন্তু সমান সত্যি, কেউ কাউকে বাতিল করে না। আর এই দুটো মিলেমিশেই তৈরি হয় ওই জায়গার আসল মাহাত্ম্যটা, তাই না? যেটা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। সত্যি এটা একটা গভীর রসায়ন। একদম। এই নিয়েই না হয় আজ আমরা শেষ করি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। নিশ্চয়ই। নমস্কার। নমস্কার।